নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পাপিয়া আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা গত বুধবারের ব্লগ। মাঝখানে বৃহস্পতিবার ভয়েস ওভার দিয়ে ওঠার সময় পাইনি, তাই ব্লগটা আপলোড করতে পারিনি। আজকে শুক্রবার, আজকে ভয়েস ওভার দিয়েই ব্লগটা আপলোড করব। তো সকালবেলা শান্ত স্নিগ্ধ পরিবেশে ঘুম ভেঙেছে, কারণ এখন তো মেঘলা, জানেনই, সামান্য মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো রান্নাঘরের জানলা খুলেই দেখি যে আমি যেই একটা টাইম ফুলের টব লাগিয়েছিলাম জানলায়, সেটাতে একটা ফুল হয়েছে। তো এটা 3টে কালারের 3টে গাছ আছে। এটা ডিপ পিঙ্কটাও ফুটেছে। আকাশটা দেখুন, ভারী সুন্দর লাগছে, তাই না? তো ভাবি সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়। একটা সময় এই রকম আকাশে দেখতে দেখতেই আমরা বাসে করে কলেজে যেতাম 3-4 বন্ধু মিলে। আর আজকে যে যার মতন ছিন্ন বিচ্ছিন্ন, কারোর খোঁজ কেউ হয়তো এখন আর রাখাই হয় না। আর আগে একদিন তুই যদি কলেজ না যাবি তো আমিও যাব না, এরকম একটা টান ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তিত, আমরাও পরিবর্তন হয়ে গেছি। আজকে আর কলেজে যাচ্ছি না, আজকে যে যার মতন ঘর সংসারে ব্যস্ত। এই দেখুন, যেমন আমি সকালবেলা আকাশ দেখতে দেখতেই রান্নাঘরে চলে এসেছি। আরাধ্যা স্কুল যাবে, তো আজকে একটু আলু সিদ্ধ ভাত খাইয়ে পাঠাবো, তাই জন্য সবার আগে ভাতটা বসিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই বাসি ঘর আমি আগেই ঝাঁট দিয়ে নিয়েছি। যখন ওরা ঘুমোয় তখনই আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিই, আর তারপর সমস্ত কাজকর্ম হাত দিয়ে বাসি ঘর ঝাঁট দিয়ে জামা কাপড় ছেড়ে এই রান্নাঘরে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ঝটপট হয়ে যাওয়ার জন্য। আর ডিমের ঝোল করব, তাই জন্য ডিমগুলো ধুয়ে এই ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। তো জানি না কজন করেন, আমি কিন্তু প্রত্যেক দিনই সকালে যখনই গ্যাসের উনুনটা ধরাই তার আগে মনে করে ঠাকুর প্রণাম করি। আসলে কিছুই না, এটা মাকে দেখে এসেছি বরাবরই, যে আগুন জ্বালানোর আগে উনুনকে প্রণাম করে নেয়, মা অন্নপূর্ণাকে স্মরণ করে নেয়। তাতে করে মা বলে যে হাতের রান্না ওনার দয়ায় ভালো হয়। আর ঠাকুরের কৃপায় আমার রান্নাও সবাই মোটামুটি খেয়ে ভালোই বলে, হয়তো তারই আশীর্বাদ। তো যাই হোক, ডিমের ঝোল করেছি, সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো ডিমের ঝোল আর ভাত খেয়ে ওর দাদু আর ওর বাবা তো অফিসে বেরিয়ে গেছে, তারপরের ভিডিও এটা। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি আলুটা ভেজে নিচ্ছি। করব হচ্ছে লোটে মাছের ঝুরি। তো আলু দিয়ে করতে হবে, আমাকে বলে গেছে ধীমান যে আলু ভাজা যেমন করে ওর মা করতো আলু ভাজা দিয়ে, তো খেতে বেশ ভালোই লাগতো। আমাকে বলে গেছে একটু আলু ভাজা দিয়ে করো ওটার মধ্যে, তাই জন্যে আলুটা ভেজে তুলে নিলাম, না হলে আলু ছাড়াও করা যায়। প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে তেলে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা ব্রাউন শেডের ভেজে নেব। আর তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব। জল দেব না, যতক্ষণ পেঁয়াজের রসেই এটা মশলাটা কষবে, জল দিতে হবে না। মশলাটা একটু তেল ছাড়তে শুরু করলে তারপর লোটে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। লোটে মাছগুলো আগেই কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য লোটে মাছ থেকে সামান্য জলও বেরিয়ে গেছে। ওই জলটা কিন্তু কড়াইতে দেওয়া যাবে না, লোটে মাছগুলো ওই জলটা ছেঁকে কড়াইতে দিতে হবে। তারপরে ভালো করে একটু নাড়তে নাড়তেই দেখা যায় যে জল ছেড়ে দিয়েছে লোটে মাছগুলো থেকে, আর আস্তে আস্তে লোটে মাছগুলো ভাঙতেও শুরু করে। ব্যাস, জলটা শুকিয়ে এলেই লোটে মাছের ঝুরি তৈরি হয়ে যায়। তো আমি এখানে পুরোটা ক্যাপচার করতে পারিনি, যখন লোটে মাছটা শুকিয়ে এসছে তখন আর মোবাইলে চার্জ না থাকার জন্য আমি ক্যাপচার করতে পারিনি। তাই লোটে মাছের ফাইনাল লুকটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর কিছু না, এই জলটা টেনে গেলে এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে লোটে মাছের ঝুরি। তো
রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে যে কটা বাসন বেরিয়েছিল রান্নার, সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। আর এখন কয়েকদিন আমার যে কাজ করে সে কাজের দিদি বাড়িতে গেছে, মানে দেশে গেছে ওনার বাড়িতে, তাই উনি আসছেন না। তো যার জন্য এই বাসনগুলোকে মেজে নিচ্ছি। এমনিতেও উনি আসলেও আমি বেশ কিছু বাসন মেজে নিই, কারণ ওনার পক্ষেও তো একার পক্ষে অত বাসন মাজা সম্ভব হয় না, তাই খানিকটা আমি মেজে নিই যতটা পারি, আর খানিকটা ওনার জন্য রেখে দিই। তো আজকের তো ডিমের ঝোল আর লোটে মাছের ঝুড়ি এই দুটো হয়েছে। যদিও আরাধ্যা দুটোর মধ্যে একটাও খেতে পছন্দ করে না। লোটে মাছের ঝুড়িতে যেহেতু কাটা থাকে তো খেতে পারে না, আর ডিম তো আরাধ্যা একদমই পছন্দই করে না খেতে। তার জন্য আগের দিনে করা পমফ্রেটের ঝোল রয়েছে ফ্রিজে, তো ওই পমফ্রেট মাছের ঝোলটা দিয়েই ও ভাত খেয়ে নেবে। আর আমাদের এই ডিমের ঝোল আর ঝুড়ি দুটোই রাত্রেবেলা ভাত খেলে ওরা ভাত খাবে, অথবা রুটি করলে, মানে রুটি হলে রুটি খেয়ে নেবে। রুটিটা যদিও আমি করি না, কারণ সেই সময় আড়াত থেকে সন্ধ্যেবেলা পড়াতে বসতে হয়, আর তাই রুটি করতে আসা মানে ওর পড়া বন্ধ হয়ে যাবে। আমি এক ফোঁটা উঠলেই ও আর পড়তে চায় না, যতক্ষণ সামনে বসে থাকবো ততক্ষণই পড়বে। তো যার জন্য আর রাত্রিবেলায় রুটিটা করা হয় না, ওটা কিনেই নিয়ে আসা হয় যদি খাওয়া হয়। এমনিতে ম্যাক্সিমাম দিন ভাতই খাওয়া হয়, আর যেমন আরাধ্যার বাবা ভাতটাই প্রেফার করে। রুটি যদি খুব পছন্দের কোনো পদ রান্না হলো, যেমন আলুর দম, মাংস কষা এরম ধরনের, তো তখনই রুটিটা চলে, না হলে জেনারেলি ওরা ভাতই বেশি পছন্দ করে। তাই চান্স হচ্ছে ভাতই হওয়ার। তো যাই হোক, এখানে আমার একবার সার্ফের জল দিয়ে আমি প্রত্যেক দিনই একটা হেঁসেলের যে কাপড়টা ওটা দিয়ে ভালো করে গ্যাস আর গ্যাসের টপটা, মানে টেবিলটা ভালো করে মুছে নিই। তাতে করে সার্ফের জল দিলে কি হবে, তেল চিটাটাও উঠে যায়। আর তারপরে গিয়ে ভালো জলে ধুয়ে কাপড়টা নর্মাল জলে ধুয়ে আর একবার মুছে নিই, না হলে না ওই চ্যাট করে, যখন শুকিয়ে যায় তখন সাদা একটা দাগ হয়ে থাকে সার্ফের জলের। তার জন্য পরে আবার একটু নর্মাল জল নিয়ে ভালো করে মুছে নিই। আর ডেলির কাজটা ডেলি করলে পরে আর চাপ থাকে না, যে এমন না যে সপ্তাহে একদিন মুছবো, তখন এত তেল চিটে পড়ে যায় যে ওঠানো দুষ্কর হয়ে যায়। তাই আমি ডেলি পরিষ্কার করে রাখি যাতে তেল চিটেটা না পড়ে। এমনিতেও তেল চিটে থাকলে কেউ নোংরাই লাগে না দেখতে, সুন্দর তো মানে পরিষ্কার লাগে না। আর রান্নাঘর অপরিষ্কার থাকলে না খাবার খেতেও বড্ড অসুবিধা হয়, মানে ঘিন্নাই লাগে বলতে গেলে। তো আমি চেষ্টা করি যতটা পারা যায় ডেলির কাজটা ডেলি করে রাখলে কি হয় যে পরের খাটনিটা বেঁচে যায়। তো চলুন এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ততক্ষণ আপনারা ব্লগটা দেখতে থাকুন। রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে, কারণ বাসি বিছানাতে তোলার সময় হয়নি আজকে। আর আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর তারপরে আনুষঙ্গিক কাজ করতে করতে আর উঠানো হয়নি, তাই জন্য ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি বিছানাটা তুলছি। তো যে বিছানা তুলতে তুলতে মানে একটাই কথা বলবো যে সবসময় চেষ্টা করবেন দুটো করে বেড কভার ইউজ করার। আর বিছানাটা প্রত্যেক দিনের বেড কভারটা আমি প্রত্যেকদিন তুলে নিই, হয়তো একটু সময় লাগে, কারণ হাইজেনিকের ব্যাপার আছে, এটাতেই বসা, এটাতেই খেলাধুলা, পড়াশোনা সবই চলে। তো এই ওপরে বেড কভারটা তুলে নিয়ে নিচে পরিষ্কার পরিচ্ছন্ন বেড কভারেই আমরা রাতের বেলাটা শুই, কারণ পরিষ্কার না হলে তো অসুবিধা হয়। সত্যি একটু হয়তো খাটনি হয় নিজের, কিন্তু ব্যাপারটা হাইজিন মেনটেন হয়। আমি যতক্ষণ নাকি কাজ করছি ওদিকে দেখুন গপু খাঁচা থেকে বেরিয়ে টিভির
টেবিলের ওপর উঠে বসেছিল। আমি যতক্ষণ দেখিনি ততক্ষণ ওই যে বোতলের পেছনে গিয়ে তারগুলোকে ধরে কামড়াচ্ছিল। যেই আমি দেখতে পেয়েছি, বলছি যে গপু কী করছিস, ও অমনি চটপট করে ওইখান থেকে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে আর দেখছে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন যে আমি কি করি। তো বলতে বলতেই সকালের ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। শুধু মেঘলা ছিল, এখন আর মেঘলাটা কেটে বৃষ্টি নেমে গেছে। খুব জোরে হচ্ছে না, তবু বেশ ভালোই জোরে হচ্ছে। মানে মোটমাট আপনি বেরোলে কিছুক্ষণ দাঁড়ালে ভিজিয়ে যেতে হবে। তো বেশ ভালোই লাগে না যখন তখন বৃষ্টি। আগেকার দিনে আগেকার দিনে ইন দ্য সেন্স আগে যখন স্টুডেন্ট ছিলাম, যখন বিয়ে হয়নি, তখন বেশ ভালোই লাগতো এই বৃষ্টির ফোঁটাগুলো পড়লে, একটা বেশ কবিতা জেগে উঠতো মনে। কিন্তু এখন মনে হয় বৃষ্টি কেন হচ্ছে ভাই, এতগুলো জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো শুকোবেও কী করে, কোথায় শুকোবো, কখন শুকোবো? তো সময়ের সঙ্গে সঙ্গে ওই যে বললাম, মানুষ পরিবর্তন হয়, আর পরিবর্তন হলে তার চিন্তাভাবনাও পরিবর্তন হয়, চাহিদাও পরিবর্তন হয়। একটা সময় ভাবতাম কখন বৃষ্টি আসবে, আমরা ভিজবো, বৃষ্টির জলে দেখতে ভালো লাগে, বৃষ্টি দেখতে ভালো লাগে। এখন একই মানুষ আমি, কিন্তু ওই যে চিন্তা শক্তি পরিবর্তিত, চাহিদা পরিবর্তন। এখন ভাবি বৃষ্টি হয়ে গেলে কি যে করব, কখন যে জামা কাপড়গুলো শুকোবে, কখন কি করে কাচবো এত জামা কাপড়। মানুষ সত্যি, মানুষকে চেনা বড় দায়। ভগবানও ভাবে এদের চাহিদার কোনো শেষ নেই। তো যাই হোক, এই কাজগুলো সারতে সারতে আমার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন যে ঘর আমি একবার সকালে ঝাড় দিয়েছি, কিন্তু কি হয়েছে, ঘর ঝাড় দেওয়ার সঙ্গে অনেকক্ষণের তফাৎ হয়ে গেছে। এখন ওই যে গোপুর যে দানাগুলো, সেগুলো হাওয়ায় ছড়িয়ে যায়, তাই জন্য আমি আর একবার ঝাড় দিয়ে নিই। সকালে একবার তো বাসি ঘর ঝাড় দিয়ে মুছি, তারপর সমস্ত কাজবাজ হয়ে গেলে বিছানা টিছানা তুলে আর একবার একটু ঝাড় দিয়ে নিই। তো সমস্ত কাজ করে নিয়ে তারপরে আমি বসেছি এই যে ফলগুলো ছাড়িয়ে রাখবো, কারণ এই আঁশফল ছাড়াতে একটু সময় লাগে। আর আরাধ্যা এই আঁশফল খেতেও খুব ভালোবাসে। তাছাড়া কালকে ওরা টিফিনেও তো নিয়ে যায়, প্রত্যেক দিনই ফল নিয়ে যায় আরাধ্যার দাদু আর ধীমান। তো প্রত্যেক দিন ফল নিয়ে যায় যখন, ওই সকালবেলা তাড়াহুড়োয় ফল এগুলো ছুলে দিতে না বড্ড দেরি হয়ে যাবে, তাই জন্য এখন সমস্ত কাজ সারা হয়ে যাওয়ার পরে আমি এই আঁশফলগুলোকে ছাড়িয়ে রাখলাম, আর তার সাথে একটা পেঁপেও কেটে ফ্রিজে রেখে দিলাম, যেটা দুপুরবেলা আমার আর আরাধ্যার হয়ে যাবে। আর আঁশফলগুলো যতটা খাবে, বাকিটা থাকবে পরের দিনের জন্য। ফলটা ছুলে নিয়ে অনেকক্ষণে গ্যাপ, প্রায় দুপুরবেলার পর আমি আবার ফিরে এসেছি। এখন বিকেল 5টা বাজে। তো আরাধ্যাকে দুধ দেব, তো তার জন্য দুধটা গরম বসিয়ে দিচ্ছি। এখনও দেবো না, দেবো এখন 6টা 6:30 নাগাদ, কিন্তু খুব বেশি গরম দুধ তো খাওয়া যায় না, তাই এখন থেকে একটু জাল দিয়ে নিই, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আর তার সাথে এই যে চা করে নিয়েছি, চাটা একটু খেয়ে নেব। আরাধ্যার বাবার চাটাও এই যে ছেঁকে রেখে দেবো, আর আমি একটু চাটা এখন খেয়ে নেবো। একটু খেয়ে নিয়ে আরাধ্যাকে নিয়ে একটু পড়তে বসাবো। তো আরাধ্যাকে নিয়ে একটু পড়ে নিই, চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে রাতে। এই যে রাতে আরাধ্যাকে পড়িয়ে উঠেছি, এখন এই যে ডিমের ঝোলটা জাল দিচ্ছি, আর এদিকে লোটে মাছের ঝুড়ি যেটা করে রেখেছিলাম ওটা এখানে রেখেছি, ভাতও বসিয়ে দিয়েছি, বললো ভাত খাবে। তো লোটে মাছের ঝুড়িটা দেখালাম, তখন আর দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। ওরকম ঝুরো ঝুরো হয়েছে, আর ওদিকে ওগুলো হচ্ছে। আর আরাধ্যাকেও একটু লিখতে দিয়ে এসেছে, এখনও পড়া কমপ্লিট হয়নি। তো ওর বাবা আছে সামনে, আর আমি ওই ফাঁকে এই সবজিগুলো কালকের জন্য কেটে নিচ্ছি।
কালকে একটু ঢ্যাঁড়স চিংড়ি করবো ভাবছি, তাই জন্যই এখনই কেটে রাখা। এই আগে থেকে না কাটলে না সকালে বড্ড তাড়া লেগে যায়, আর আগে থেকে সাজিয়ে গুছিয়ে কাজ না করলে আমার না বড্ড টেনশন হয় যে কমপ্লিট করতে পারবো তো, ওরা খেয়ে যেতে পারবে তো, এই টেনশনে না সারা রাত ঘুমই হয় না, ভোরে উঠতে হবে করতে করতে। তাই জন্য আমি চেষ্টা করি রাতেই সমস্ত সবজিগুলোকে কেটে গুছিয়ে রাখার। তো চলুন ঝটপট এই ঢ্যাঁড়সটা কেটে নেব, আর তার সাথে আরাধ্যাকে কালকে যা টিফিন দেবো সেটাও কেটে নেব। ভাবছি আরাধ্যাকে কালকে একটু কাবাব রোল বানিয়ে দেব, তার জন্যই এই সমস্তগুলো স্লাইস করে নিচ্ছি, লম্বা লম্বা করে গাজর ক্যাপসিকাম সব কেটে নিচ্ছি, যেগুলো ওই কাবাবের সাথে সটে করে রোলে দিয়ে দিলে খুব ভাল লাগে খেতে। আর বাদ বাকিটা দিয়ে বিকেলের টিফিন কালকে ভাবছি একটু এগ চাউমিন করে নেব। তো এখন থেকে কেটে ফ্রিজে রেখে দিই। আমি আবার বিকেলে কিছু টিফিন খুব কমই করি, যা করার আগের থেকে প্ল্যান করে রাখি, আর সেটা আমি সকালেই করে রেখে দিই আর বিকেলে গরম করে দিয়ে দিই। কারণ বিকেলে যদি টিফিন বানাতে যাই তাহলে আমার রুটিনটা না সমস্ত কিছু ঘোরফের হয়ে যায়, তখন বড্ড প্রবলেম হয়। ওদিকে আরাধ্যারও পড়া থাকে, তো ওর কাছে না বসলেও হয় না, আবার টিফিন করতে গেলে পরে ওর কাছে বসাও হয় না। তো তাই জন্যই চেষ্টা করি আগে থেকেই সব প্ল্যান করে আমি গাছটা গুছিয়ে নিই, কারণ আমার হুট করে কোনো কিছু করতে একটু প্রবলেম হয়ে যায়, কারণ সব কিছু আমার পুরো সেট করে রাখি, যেহেতু একা হাতেই সমস্ত কাজটা সামলাই, তাই কোনটার পর কোনটা করব বা কখন করব আমার আগে থেকেই এই চিন্তাগুলো করে রেখে দিই। তো যে বিনস গাজর সব কিছু কেটে নিয়েছি, আর এদিকে আমি শাকটাও বেছে নিয়েছিলাম, তখন একটা ফোন এসেছিলো বলে ভিডিও করিনি। এটা থানকুনি পাতা, তো এই থানকুনি পাতাটা কাঁচাই বাটা হবে, কিছুই না। জানি না কে কে খেয়েছেন, থানকুনি পাতা কাঁচা বাটা খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। একটু রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলেই বেশ ভালোই লাগে খেতে গরম ভাতের সাথে। তো চলুন, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি যে কাবাবটা করব সেই কাবাবের মাংসগুলো পিস পিস করে কেটে নেব। এই যে আমার কাছে একটা গোটা সলিড পিস রয়েছে আর একটা ছোট লেগ পিস রয়েছে। তো যেহেতু কাবাব করব, কাবাবের মতন করে আমি মাংসগুলোকে কেটে নিচ্ছি। কাবাবের মাংসের প্রিপারেশনে দেখুন আমি কিভাবে করি। খুব অল্প পরিমাণ একটু আদা বাটা, রসুন বাটা, মাংসটা ভালো করে আগেই ধুয়ে নিয়েছি, কেটেও আবার ধুয়ে নিয়েছি। তো আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ দিয়েছি। এটাতে চাইলে আপনারা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কিন্তু যেহেতু বাচ্চারা খাচ্ছে তাই আমি গোলমরিচটা ইউজ করেছি অল্প ঝালের জন্য। তার সাথে হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো দিয়েছি, পুরো হ্যান্ডমেড বাড়িতে তৈরি আমি গরম মশলা। আর তার সাথে যেটা মেন মশলা সেটা হচ্ছে তান্দুরি মশলা, ওটাও হাফ চামচের থেকে একটু কম পরিমাণে দিয়েছি। এবারে এইগুলোকে ভালো করে মেখে নেওয়ার জন্য আমি এর মধ্যে নুন আর সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেলটা দিলে কি মশলাগুলো গায়ে মাখা মাখা থাকে। আর আমি খানিকটা টক দই, প্রায় এখানে 1.5 থেকে 2 চামচের মতন টক দই হবে, আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ছাঁকনিতে, তো ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাবাবে কিন্তু জল শুদ্ধ টক দই একদম ইউজ করা যায় না, তাতে কাবাব ভালো লাগে না খেতে। তো আমি এটাকে মেখে ওভারনাইট একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশন করে, তাতে করে না ভীষণ নরম হয় মাংসটা, আর খেতেও বেশ টেস্ট হয়, ভেতরে পুরো মশলাগুলো ঢোকে। এটা আমি কালকে সকালে কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব।
তো যাই হোক, এখন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বেশি বড় আর করব না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে লাইক করবেন, আর কমেন্টে জানাবেন যে আর কি ধরনের ভিডিও করলে আপনাদের দেখতে ভালো লাগবে, আর আমার ভিডিওতে কোথাও কোনো ভুল হচ্ছে কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।